আজকের অর্গানিক কেমিস্ট্রির ক্লাসে আমরা মূলত জৈব যৌগের শ্রেণীবিন্যাস এর আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জৈব যৌগের শ্রেণীবিন্যাস। তোমরা জানো যে এত বিপুল সংখ্যক জৈব যৌগ রয়েছে যাদের প্রত্যেকটির পৃথকভাবে ধর্ম, প্রকৃতি, গঠন এগুলো আমাদের মনে রাখা সম্ভব হয় না। এই কারণের জন্য জৈব যৌগের শ্রেণীবিন্যাস করা প্রয়োজন। আমরা মূলত যে ভিত্তিতে জৈব যৌগের শ্রেণীবিন্যাসের দিকে লক্ষ্য রাখব সেটা হলো কার্বন শৃঙ্খলের ভিত্তিতেই আমরা মূলত এই জৈব যৌগের শ্রেণীবিন্যাসে আসব। কার্বন শৃঙ্খলের ভিত্তিতে। এখন কার্বন শৃঙ্খলের ভিত্তিতে একটা জৈব যৌগকে শ্রেণীবিন্যস্ত করতে গেলে আমরা সাধারণভাবে সেই জৈব যৌগকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগগুলো হতে পারে? একটা হলো মুক্ত শৃঙ্খল জৈব যৌগ, আর দ্বিতীয় ভাগ হচ্ছে বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ, বা যাকে আমরা বলে থাকি বলয়াকার বা বলয়াকার জৈব যৌগ। এখন এই মুক্ত শৃঙ্খল জৈব যৌগ আমরা কাদেরকে বলবো? মুক্ত শৃঙ্খল জৈব যৌগ হচ্ছে সেই যৌগগুলো যে যৌগগুলোর প্রান্তীয় কার্বন পরমাণুগুলি উন্মুক্ত অবস্থায় থাকবে, অর্থাৎ যৌগের প্রান্তস্থ কার্বন পরমাণু উন্মুক্ত থাকবে, উন্মুক্ত থাকে। আর বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ বা বলয়াকার জৈব যৌগ আমরা তাদেরকেই বলবো না, যে জৈব যৌগগুলোর দুটো প্রান্তস্থ কার্বন পরস্পর মিলিত হয়ে একটা বলয় গঠন করবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো প্রান্তস্থ কার্বন পরমাণু দুটি মিলিত হয়ে একটি বদ্ধ শৃঙ্খল গঠন করে। বিষয়টা হলো ঠিক এরকম, ধরা যাক চারটে কার্বন পরমাণু নিয়ে একটা জৈব যৌগ হচ্ছে। এই একটা কার্বন পরমাণু, দেন এই একটা কার্বন পরমাণু, দেন এই একটা কার্বন পরমাণু, দেন এই একটা কার্বন পরমাণু। যোজ্যতা জানি আমরা, প্রত্যেকটা কার্বনের 4 যোজ্যতা। প্রান্তস্থ এই প্রথম কার্বনটির 1 যোজ্যতা দেখা যাচ্ছে, তাই এখানে হাইড্রোজেন থাকবে 3টে। মধ্যবর্তী কার্বনগুলোর 2টো করে যোজ্যতা দেখা যাচ্ছে, তাই বাকি 2টো যোজ্যতায় হাইড্রোজেন, এবং অপর প্রান্তস্থ কার্বনে 3টে হাইড্রোজেন। আমি এই 4টে কার্বন দিয়ে যদি আমি 2টো প্রান্তকে ওপেন না রেখে তাদেরকে মিলিত করে দিই, তাহলে যৌগের চেহারাটা হবে ঠিক এরকম। এবং যোজ্যতা মেনে যদি তাতে হাইড্রোজেন দেওয়া হয়, তাহলে এখানে 2টো, এখানে 2টো, এখানে 2টো এবং এখানে 2টো হাইড্রোজেন পাবে।
আমরা এই গঠনটাকে বলবো মুক্ত শৃঙ্খল জৈব যৌগ, অর্থাৎ এটা হলো মুক্ত শৃঙ্খল। আর এটাকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল। তাহলে সাধারণভাবে একটা জৈব যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, 1 নম্বর মুক্ত শৃঙ্খল জৈব যৌগ এবং 2 নম্বর বদ্ধ শৃঙ্খল জৈব যৌগ। এবার আমরা এই মুক্ত শৃঙ্খল জৈব যৌগগুলোকে আবার শৃঙ্খল জৈব যৌগ সেটা দু প্রকারের হতে পারে। সেটা হতে পারে দু প্রকারের। কি কি? একটা হলো সরল মুক্ত শৃঙ্খল, আরেকটা হলো শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। এখন কাকে আমরা সরল মুক্ত শৃঙ্খল বলবো? না, সরল মুক্ত শৃঙ্খল হবে সেটাই যে মুক্ত শৃঙ্খল গঠনে মধ্যবর্তী কার্বনগুলি শুধুমাত্র দুটো কার্বনের সঙ্গেই প্রত্যক্ষভাবে যুক্ত থাকবে। অর্থাৎ আমরা যদি এই সরল মুক্ত শৃঙ্খল জৈব যৌগের আলোচনায় আসি, আমরা তাদেরকেই সরল মুক্ত শৃঙ্খল জৈব যৌগ বলে চিহ্নিত করব যে জৈব যৌগগুলোর মধ্যে বা যে মুক্ত শৃঙ্খল যৌগগুলোর মধ্যে অন্তর্বর্তী কার্বনগুলি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে। এখন এই দুটো কার্বন পরমাণুর সঙ্গে যে যুক্ত থাকার প্রক্রিয়া, সেটা হতে পারে সমযোজী এক বন্ধন ব্যবহার করে, সমযোজী দ্বিবন্ধন ব্যবহার করে বা সমযোজী ত্রিবন্ধন ব্যবহার করে। কিন্তু অন্তর্বর্তী কার্বনকে দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকতে হবে। যেমন ধরো এই কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পলটা লিখেছিলাম CH3 CH2 CH2 CH3, দেখো অন্তর্বর্তী কার্বন দুটো দুপাশে দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু কার্বনগুলো প্রত্যেকেই পরস্পর সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত আছে। আবার এটা দ্বিবন্ধন দ্বারাও যুক্ত থাকতে পারে, যেমন ধরো CH3 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3। যোজ্যতা এখানে প্রত্যেক কার্বনেরই 4টে, কিন্তু কার্বনগুলো এখানে সবাই সমযোজী এক বন্ধনে যুক্ত নেই। মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সমযোজী দ্বিবন্ধনও বর্তমান। কিন্তু একে সরল মুক্ত শৃঙ্খলের দলে ফেলা হবে কেন? না, মধ্যবর্তী কার্বনগুলো দুটো কার্বনের সঙ্গেই যুক্ত আছে। যেমন ত্রিবন্ধন ধরেও একটা দেখানো যাক, CH3 সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড C, সিঙ্গেল বন্ড CH3। আমরা এই গঠনগুলোকে প্রত্যেকটাকেই সরল মুক্ত শৃঙ্খল জৈব যৌগ বলে চিহ্নিত করব। এবার চলে আসা যাক শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল বলতে কি বুঝবো। শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল। শাখাযুক্ত মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে বলা হচ্ছে অন্তর্বর্তী কার্বনের মধ্যে কোনো একটা বা একাধিক কমপক্ষে 3টি কার্বনের সঙ্গে যুক্ত থাকবে। অর্থাৎ অন্তর্বর্তী কোনো কার্বন পরমাণুকে কমপক্ষে 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকতে হবে।
কিরকম বিষয়? ধরো আমি 4টে কার্বন দিয়ে একটা শাখাযুক্ত শৃঙ্খল বানাতে চাইছি। তো 4টে কার্বন, তার মধ্যে আমি 3টে কার্বন রেখে মাঝের কার্বন থেকে আরেকটা কার্বন যোগ করে দিলাম। তাহলে এই যে কার্বন পরমাণুটাকে দেখা যাচ্ছে, এ ডাইরেক্টলি কটা কার্বনের সঙ্গে যুক্ত আছে? এখানে 3টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। এবং যোজ্যতা মেনে এখানে যদি আমরা হাইড্রোজেন দিই, প্রথম কার্বন 3টে হাইড্রোজেন, মাঝের কার্বন একটা হাইড্রোজেন, ডান দিকের প্রান্তের কার্বন 3টে হাইড্রোজেন এবং নিচের কার্বন 3টে হাইড্রোজেন লাভ করবে। তো এই ধরনের যৌগগুলোকে আমরা বলবো শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল যৌগ। এই যৌগগুলোর ক্ষেত্রেও কার্বন পরমাণুগুলোর মধ্যে ডাবল বা ট্রিপল বন্ড এগুলো আসতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ তুলে ধরি, CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। সেকেন্ড কার্বনের যোজ্যতা 4টে বানানোর উদ্দেশ্যে এখানে আমি আরেকটা কার্বনকে দাঁড় করিয়ে দিলাম। তো এই গঠনটাতেও দেখতে পাচ্ছি আমরা এই যে মধ্যবর্তী যে কার্বনটা, এ কিন্তু সরাসরি 3টি কার্বনের সঙ্গে যুক্ত আছে। সুতরাং এই ধরনের যৌগগুলোকে আমরা শাখাযুক্ত মুক্ত শৃঙ্খল যৌগ বলবো। এবার আমরা চলে আসি বদ্ধ শৃঙ্খল বা বলয়াকার যৌগ কাকে বলবো। আমরা জেনে এসেছি বদ্ধ শৃঙ্খল যৌগ হচ্ছে সেই যৌগগুলো যে যৌগের প্রান্তস্থ দুটো কার্বন পরমাণু একত্রিত হয়ে একটা বলয় গঠন করবে। এখন এই বদ্ধ শৃঙ্খল যৌগগুলোও কিন্তু আমাদের কাছে দু রকমের। কি কি হতে পারে? একটা হতে পারে হোমোসাইক্লিক, এবং আরেকটি হতে পারে হেটেরোসাইক্লিক যৌগ। এখন কাকে আমরা হোমোসাইক্লিক যৌগ বলবো আর কাকে আমরা হেটেরোসাইক্লিক যৌগ বলবো? প্রথম কথা হচ্ছে যে হোমোসাইক্লিক মানে হচ্ছে একই পরমাণু দ্বারা গঠিত বলয়, অর্থাৎ বলয়টা তৈরি করবে কার্বন, এবং যদি সেই বলয়ের প্রত্যেকটি মেম্বারই কার্বন থাকে তাহলে সেই যৌগগুলোকে আমরা বলবো হোমোসাইক্লিক বলয়াকার যৌগ। তাহলে এখানে আমরা সংক্ষেপে তথ্যটাকে নোট করি, একই কার্বন পরমাণু দ্বারা গঠিত বলয়াকার যৌগকে হোমোসাইক্লিক যৌগ বলে। হোমোসাইক্লিক যৌগ বলে। আর হেটেরোসাইক্লিক যৌগ আমরা কাকে বলবো? না, হেটেরোসাইক্লিক যৌগ হচ্ছে বলয়ে কার্বন ভিন্ন অন্য কোনো মৌল অংশগ্রহণ করলে তাকে আমরা কি বলবো? হেটেরোসাইক্লিক যৌগ বলে তাকে চিহ্নিত করব। হোমোসাইক্লিক যৌগ কিরকম? ধরো এক্সাম্পলে যদি আসা যায়, আমরা প্রথমে হোমোসাইক্লিক যৌগের এক্সাম্পলে চলে আসি। মনে করো একই কার্বন দ্বারা বলয় গঠন করা হচ্ছে, মিনিমাম 4টে কার্বন দিয়ে যদি বলয় গঠন করা হয় তাহলে সংকেত হবে CH2 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 দেন CH2।
যার আমরা বন্ধনী রেখা গঠনে ইতিপূর্বে জেনে এসেছি, তার সংকেতকে এইভাবে প্রেজেন্ট করা হয়। এর নাম হলো সাইক্লোবিউটেন। বা যদি 5টা কার্বন দিয়ে করা হয়, 5টা কার্বন দিয়ে বলয়াকার যৌগ গঠন করতে গেলে তার সংকেতটা হবে এর যদি আমরা বন্ধনী রেখা গঠন করি, তার স্ট্রাকচারটা হবে, এর নাম সাইক্লোপেন্টেন। আমরা যদিও এই যৌগগুলোর যে নাম সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো আস্তে আস্তে। এখন কথা হলো, হোমোসাইক্লিক যৌগে কি কার্বন পরমাণুগুলো সবই এরকম সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে? না, এখানেও তেমন কোনো কথা নেই। এখানে কার্বন কার্বন ডাবল বন্ডও আসতে পারে। যেমন ধরো, আমি আরেকটা যৌগ সরাসরি বন্ধনী রেখা গঠনের মধ্যে দিয়ে দেখাই। এখানে টোটাল 6টা কার্বন আছে, এর নাম সাইক্লোহেক্সেন হওয়া উচিত। আমি যে কোনো দুটো কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড তৈরি করে দিলাম। এই যৌগটাও কিন্তু, এটা যদিও নাম সাইক্লোহেক্সিন, তো এটাও কিন্তু আমাদের হোমোসাইক্লিক বলয়াকার কম্পাউন্ডের মধ্যে পড়বে। এখন চলে আসি, হেটেরোসাইক্লিক বলয়াকার যৌগ কি আছে। হেটেরোসাইক্লিক বলয়াকার যৌগের সংজ্ঞায় আমরা পড়েছি যে এই ক্ষেত্রে বলয়াকার যৌগগুলির মধ্যে কার্বন ব্যতীত ভিন্ন পরমাণু প্রবেশ করবে। কার্বন তো থাকবেই, কার্বনের সঙ্গে ডিফারেন্ট কোনো এলিমেন্ট পার্টিসিপেট করবে। যেমন ধরো, এক্সাম্পল স্বরূপ আমি কতগুলো যৌগকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করি। কার্বন, 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 কার্বন। এবার আমরা এখানে নিয়ে আসছি অক্সিজেনকে, এবং এখানে দুপাশে কার্বন কার্বন ডাবল বন্ড দিয়ে দেওয়া হলো। যোজ্যতা অনুসারে এই কার্বনে একটা হাইড্রোজেন পাবে, এই কার্বনে একটা হাইড্রোজেন পাবে, এখানেও একটা হাইড্রোজেন এবং এখানেও একটা হাইড্রোজেন। যোজ্যতাটা হিসেব করে নেবে, প্রত্যেকের 4টে করে যোজ্যতা আছে কার্বনের, আর অক্সিজেন দ্বিযোজী মৌল, সেই জন্য তার দুটো যোজ্যতা দেখা যাচ্ছে। এই যে বলয়টা, এই বলয়ে দেখা যাচ্ছে কার্বন ব্যতীত ভিন্ন অক্সিজেন পরমাণু এখানে প্রবেশ করেছে। সুতরাং এটা হেটেরোসাইক্লিক বলয়াকার যৌগের মধ্যে আসবে, যে যৌগটার নাম হলো ফিউরান। আমি অ্যানাদার আরেকটি যৌগকে তৈরি করছি এই একই সংখ্যক কার্বন পরমাণু দিয়ে, সি, সিঙ্গেল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, এখানেও সি। এখানে রাখা হচ্ছে নাইট্রোজেনকে, এখানেও কার্বন কার্বন ডাবল বন্ড দেওয়া হচ্ছে। যোজ্যতা অনুসারে এখানেও কার্বনগুলো সব একটা করে হাইড্রোজেন পাবে, এবং নাইট্রোজেনের যোজ্যতা 3, এখানে দুটো যোজ্যতা দেখা যাচ্ছে, তাই নাইট্রোজেনের সঙ্গে একটা হাইড্রোজেন থাকবে। এখানে দেখা যাচ্ছে যে এই বলয়টার মধ্যে কার্বন ব্যতীত নাইট্রোজেন প্রবেশ করেছে, যে যৌগটার নাম হলো পিরোল। এই যৌগটাকে আমরা ফিউরানের মতো হেটেরোসাইক্লিক বলয়াকার যৌগ বলে চিহ্নিত করব। এবার আমরা চলে আসছি, এই যে হোমোসাইক্লিক যে যৌগগুলো আমরা করেছি, এই হোমোসাইক্লিক যৌগগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। হোমোসাইক্লিক যৌগের দুটো ভাগ কি কি না, একটা হলো অ্যারোমেটিক, এবং দ্বিতীয় ভাগ হলো অ্যালিসাইক্লিক। এখন এই যে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ কাকে বলা হবে? এই অ্যারোমেটিক যৌগের
ডিটেইলস আমরা পরবর্তী ক্লাসে যখন এগোতে থাকবে তখন আমরা এটাকে ক্লিয়ার করব। তবু একটু সংক্ষিপ্ত সাধারণ ধারণা দিয়ে রাখি। অ্যারোমেটিক যৌগ হচ্ছে, অ্যারোমেটিক কথাটা এসছে অ্যারোমা থেকে। অ্যারোমা কথার অর্থ হচ্ছে সুগন্ধি, অর্থাৎ অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর কিন্তু বিশেষ একটা গন্ধ থাকবে। এখন কাদেরকে অ্যারোমেটিক যৌগ বলবো? অ্যারোমেটিক যৌগের প্রকৃত সংজ্ঞার ডিটেইলসটা জানতে গেলে আমাদের যৌগের যে গঠনগুলো সেটাকে ক্লিয়ারলি একটা ধারণা নিয়ে এগোতে হবে আগে। তো তা সত্ত্বেও আমি বলে রাখছি অ্যারোমেটিক যৌগগুলোর কয়েকটা বৈশিষ্ট্যকে সম্মিলিত করে। যেমন যৌগটা হতে হবে সামতলিক, প্রথম কন্ডিশন হচ্ছে যৌগটা হতে হবে সামতলিক। 2 নম্বর কন্ডিশন হচ্ছে তার মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, এবং 3 নম্বর হচ্ছে এই পাই ইলেকট্রনগুলি কনজুগেটেড অবস্থানে থাকবে। কনজুগেটেড অবস্থানটা কি? অর্থাৎ অল্টারনেট পজিশন। কনজুগেটেড অবস্থান বলতে বোঝানো হচ্ছে অনুবন্ধী, বাংলায় এটাকে বলা হয় অনুবন্ধী অবস্থান। এই অবস্থায় তাকে থাকতে হবে। আমি একটা সিম্পল এক্সাম্পলে আসি। সামতলিক যৌগ কখন হয়? না, যৌগের মধ্যে যখন কার্বন sp2 সংকরায়িত হয়। এখন sp2 সংকরায়িত কখন হবে? যখন কার্বনে মিনিমাম একটি পাই বন্ড থাকবে, মিনিমাম একটি পাই বন্ড সেখানে প্রেজেন্ট থাকবে। আমরা জেনে এসেছি এগুলো। তো সেক্ষেত্রে আমরা একটা যৌগের সংকেত এখানে লেখার চেষ্টা করি, সি আমরা পাই বন্ড দেওয়ারও চেষ্টা করছি। প্রত্যেকটা কার্বন এখানে একটু হিসেব করে দেখবে sp2 সংকরায়িত, কারণ কার্বনগুলোর বাকি হাতগুলো সব একটা করে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে। আমরা কম বেশি প্রত্যেকেই এই যৌগটাকে চিনি, কারণ ক্লাস 10-এই আমাদের এই যৌগের পরিচিতি ঘটেছে। যৌগটার নাম হলো বেনজিন। এখন এই যৌগটা যেহেতু প্রত্যেকটা কার্বন এই যৌগটার মধ্যে sp2 সংকরায়িত, সুতরাং আমরা বলতে পারি এই যৌগের সকল পরমাণুগুলি একই প্লেনে, অর্থাৎ যৌগটা সামতলিক। তাহলে প্রথম ক্রাইটেরিয়া যৌগটা সামতলিক, এটা আমাদের কাছে প্রমাণিত হলো। নেক্সট 2 নম্বর ক্রাইটেরিয়া বলা আছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। আমরা যদি দেখি যে পাই বন্ড কটা আছে, না আমরা জেনে এসেছি দুটো কার্বন পরমাণুর মধ্যে মাল্টিপল বন্ড থাকা মানেই একটা সিগমা আর বাকিটা হচ্ছে পাই। এইভাবে যেখানে যেখানে ডাবল বন্ড আছে সেখানে সেখানে একটা করে বন্ড হচ্ছে পাই বন্ড। সুতরাং পাই বন্ড যৌগটার মধ্যে কটা রয়েছে? পাই বন্ড আছে 3টে। এক একটা বন্ড তৈরি হয় দুটো করে ইলেকট্রন দ্বারা, সুতরাং এখানে পাই ইলেকট্রন কতগুলো আছে? 3 গুণ 2 সমান 6টা। এখন ফর্মুলাতে বলা আছে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে, অর্থাৎ এই ফর্মুলাটাকে যদি আমি এই 6 মানের সঙ্গে কোরিলেট করি তাহলে এখান থেকে n এর মান দাঁড়াচ্ছে 1। আমাদের থিওরিতে বলা আছে এই 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনের মধ্যে n এর মানটা যেন এরকম 1 2 3 4 এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা হয়। যদিও আমরা জেনে রাখবো যে এই nটা অ্যাকচুয়ালি কাকে প্রকাশ করে?
এন প্রকাশ করে বলয় সংখ্যাকে, অর্থাৎ নাম্বার অফ রিং। যতগুলো রিং, এখানে বলয় একটাই, সুতরাং এন এর মান 1 বসালে আমাদের পাই ইলেকট্রন 6টা ম্যাচ করে গেল। তাহলে 1 নম্বর পয়েন্ট এই যৌগে অ্যাপ্লিকেবল হলো, 2 নম্বর পয়েন্ট এখানে অ্যাপ্লিকেবল হলো, থার্ড পয়েন্ট হচ্ছে এই পাই ইলেকট্রনগুলো কনজুগেটেড অবস্থানে থাকবে, অর্থাৎ অনুবন্ধী অবস্থানে থাকবে। অনুবন্ধী অবস্থানটা কি? অনুবন্ধী অবস্থানটা হচ্ছে একটা সিঙ্গেল বন্ড, দেন ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, দেন ডাবল বন্ড, দেন সিঙ্গেল বন্ড, দেন ডাবল বন্ড। এই প্যাটার্নটা হচ্ছে কনজুগেটেড অবস্থান বা অনুবন্ধী অবস্থান, অর্থাৎ পাই বন্ডগুলোর মধ্যে ব্যবধান থাকবে শুধুমাত্র একটা করে সিগমা বন্ডের। তো সেই যৌগটার মধ্যে আমরা এটাও দেখতে পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে এই যৌগটা হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। এখন এই অ্যারোমেটিক যৌগগুলোকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি। এই অ্যারোমেটিক যৌগগুলো আবার দুই প্রকারের। একটা হলো বেনজিনয়েড। এখন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ কাদেরকে বলবো? না, যে যৌগগুলোর মধ্যে এই ধরনের বেনজিন বলয় কমপক্ষে একটা প্রেজেন্ট থাকবেই, অর্থাৎ কমপক্ষে একটি বেনজিন বলয় বর্তমান এইরূপ অ্যারোমেটিক যৌগ। যেমন এখানে আমরা যে এক্সাম্পলটা তুলে রেখেছি বেনজিনের, যার বন্ধনী রেখা গঠন হচ্ছে এটা, অর্থাৎ বেনজিন একটা বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে পড়ে। তেমনি দুটো বেনজিন বলয়, তাদেরকে আমরা যদি মিলিত করি প্রত্যেকটা ডাবল বন্ড দেখবে একটার রেসপেক্টে আরেকটা অল্টারনেট পজিশনে আছে, অর্থাৎ অনুবন্ধী অবস্থানে আছে। এই যৌগটার নাম হচ্ছে ন্যাপথালিন। কটা বেনজিন বলয় আছে? দুটো। আমরা যদি আরো একটা বেনজিন বলয়কে এর সঙ্গে যুক্ত করি, আমরা যদি অল্টারনেট পজিশনে ডাবল বন্ডগুলো দিয়ে যাই, তাহলে এর নাম হচ্ছে অ্যানথ্রাসিন। তো প্রথমটাতে একটা বেনজিন বলয়, দ্বিতীয়টাতে দুটো বেনজিন বলয়, তৃতীয়টাতে তিনটে বেনজিন বলয় অবস্থান করছে। এদেরকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। এবং কি ধরনের অ্যারোমেটিক যৌগ? না, বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। আবার কিছু অ্যারোমেটিক যৌগ আছে যাদের মধ্যে বেনজিন বলয় প্রেজেন্ট নেই, অর্থাৎ সেকেন্ড টাইপটা হচ্ছে নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। তার এক্সাম্পল ইতিপূর্বেই আমরা পেয়ে গেছি, এই যে কিছুক্ষণ আগে আমরা লিখেছিলাম ফিউরান, পিরোল, থায়োফিন, পিরিডিন। এই যে যৌগগুলো, এরা সবাই কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু তাদের মধ্যে বেনজিন বলয় নেই। যেমন ধরো এই যে যৌগটা কিছুক্ষণ আগে আমরা লিখলাম, এখানে অক্সিজেন ছিল আর বাকিগুলো ছিল সব CH2, নিশ্চয়ই মনে আছে। এখানে এবং এখানে ডাবল বন্ড ছিল। যৌগটার নাম কি ছিল? ফিউরান। এই ফিউরান কিন্তু একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু এই যৌগটার মধ্যে দেখো কোনো বেনজিন বলয় কিন্তু পাবে না। সুতরাং এটা হলো নন বেনজিনয়েড অ্যারোমেটিক যৌগ। এবার আমরা চলে আসছি অ্যালিসাইক্লিক যৌগ কাদেরকে বলবো।
বলয়াকার যৌগ, হোমোনিউক্লিয়ার, কিন্তু সেখানে কোনো অ্যারোমেটিক ক্রাইটেরিয়া প্রেজেন্ট থাকবে না। অ্যারোমেটিক ক্রাইটেরিয়া বলতে যৌগটা সকল পরমাণুগুলি একই সমতলে থাকবে না, সেখানে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে না, বা যদি পাই ইলেকট্রনগুলো থাকেও তারা কনজুগেটেড বা অনুবন্ধী অবস্থানে থাকবে না। যেমন ধরো আমরা এর আগে হোমোসাইক্লিক যৌগ করতে গিয়ে যে যৌগগুলোকে আমরা পেয়েছিলাম, যেমন ধরো CH2 চারটেকে নিয়ে আমরা একটা সাইক্লিক কম্পাউন্ড গঠন করেছিলাম যার নাম ছিল সাইক্লোবিউটেন। এই যৌগটার মধ্যে কোনো অ্যারোমেটিক ক্রাইটেরিয়া নেই, এখানে কার্বনগুলো কিন্তু sp3 সংকরায়িত, সুতরাং সকল পরমাণুগুলো যে একই সমতলে আমরা বলতে পারবো না, সুতরাং এই যৌগটা চলে যাবে অ্যালিসাইক্লিকের দলে। বা কিছুক্ষণ আগে আমরা করেছিলাম, ধরো এই যৌগটাকেও এনেছিলাম, বেনজিন বলয়ের ন্যায় ষড়ভুজ বলয় করা হয়েছিল, কিন্তু একটা রাখা হয়েছিল ডাবল বন্ড, যার নাম দেওয়া হয়েছিল সাইক্লোহেক্সিন, নিশ্চয়ই মনে আছে। এই যৌগটার মধ্যে এই প্রত্যেকটা এই জায়গাগুলোতে কিন্তু কার্বন আছে, এবং এই কার্বনগুলোর সঙ্গে হাইড্রোজেন আছে, কারণ গঠনটা বন্ধনী রেখা গঠন দেখানো হয়েছে। স্বাভাবিকভাবে এই যে উপরের কার্বন, এর কিন্তু দুটো হাত আছে, দুটো হাইড্রোজেন থাকবে, এর ক্ষেত্রেও দুটো হাইড্রোজেন থাকবে, এর ক্ষেত্রেও দুটো হাইড্রোজেন থাকবে, এর ক্ষেত্রেও দুটো হাইড্রোজেন থাকবে, কিন্তু এই কার্বনগুলোতে একটা করে হাইড্রোজেন থাকবে। এখন যদি আমরা এই কার্বনগুলোর সংকরায়ন দেখি, তাহলে এই কার্বনটা কিন্তু sp3, অন্যদিকে এই কার্বনটা কিন্তু sp2। সুতরাং এই যৌগের সকল পরমাণুগুলো যে একই সমতলে আমরা বলতে পারছি না, সুতরাং এই যৌগগুলোকে আমরা কি বলবো? অ্যালিসাইক্লিক কম্পাউন্ড বলেই চিহ্নিত করব। এবার আমরা চলে আসছি জৈব যৌগের আরেকটা শ্রেণীবিন্যাসের দিকে, সেটা হলো যোজ্যতার, কার্বনের যোজ্যতার সম্পৃক্তীকরণের রেসপেক্টে, কার্বনের যোজ্যতার সম্পৃক্তীকরণের সাপেক্ষে আমরা নরমাল যে যৌগগুলো, সেটা হতে পারে শৃঙ্খলাকার যৌগ, তার মধ্যে থাকতে পারে সরল শৃঙ্খল, শাখা শৃঙ্খল, এমনকি বলয়াকার যৌগগুলো, তাদেরকে নিয়ে আমরা কিছু শ্রেণীবিন্যাসের মধ্যে আসব। তো তার আগে আমাদের সাধারণভাবে জেনে নিতে হবে হাইড্রোকার্বন যৌগের এই সাধারণ নাম। আমরা হাইড্রোকার্বন যৌগ কাদেরকে বলবো? খুব সিম্পল, হাইড্রো এবং কার্বন, অর্থাৎ যে যৌগগুলোর মধ্যে কেবলমাত্র কার্বন এবং হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, যে যৌগগুলি কার্বন ও হাইড্রোজেন সমন্বয়ে গঠিত, তাদেরকে আমরা এক কথায় কি বলবো? হাইড্রোকার্বন। এখন এই হাইড্রোকার্বন গুলোকে আমরা কিন্তু প্রথমত দুভাগে ভাগ করতে পারি। হাইড্রোকার্বন যৌগগুলিকে আমরা সাধারণভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হলো সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, আরেকটা ভাগ হচ্ছে অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। এখন কাদেরকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো আর কাদেরকে আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো? প্রথমে চলে আসি সম্পৃক্ত হাইড্রোকার্বনের আলোচনায়। সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা তাদেরকেই বলবো যে সকল হাইড্রোকার্বনে প্রত্যেকটি কার্বন পরমাণু সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত থাকবে। খুব সাধারণ অর্থে প্রতিটি কার্বন পরমাণু পরস্পর সমযোজী
এক বন্ধনে আবদ্ধ থাকে। প্রত্যেকটা কার্বন পরমাণু, কোথাও তুমি সমযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন পাবে না, এটা হচ্ছে মূল কথা। সেই হাইড্রোকার্বন গুলোকে আমরা বলবো সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন ধরো আমি এই মুহূর্তে 5টা কার্বন লিখছি, তার মধ্যে আমি 4টেকে এইভাবে দিলাম, আর মধ্যবর্তী যে কোনো একটা কার্বন থেকে একটা কার্বনকে পার্শ্ব শাখায় আমি বসিয়ে দিলাম, এবং যোজ্যতা অনুসারে প্রথম কার্বন 3টে হাইড্রোজেন, দ্বিতীয় কার্বন 2টো হাইড্রোজেন, তৃতীয় কার্বন 1টা হাইড্রোজেন, লাস্ট কার্বন 3টে, এবং নিচের কার্বনও 3টে হাইড্রোজেন লাভ করলো। প্রত্যেকটা কার্বনের যোজ্যতা 4 বানাতে হবে। এখন এখানে দেখা যাচ্ছে যে কার্বন পরমাণুগুলো প্রত্যেকে সমযোজী এক বন্ধন দ্বারাই যুক্ত আছে, সুতরাং এই হাইড্রোকার্বনটাকে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে চিহ্নিত করব। দ্বিতীয় বিষয় হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাকে বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা তাদেরকেই বলবো না যে হাইড্রোকার্বনে কমপক্ষে একটি কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন বা কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন বর্তমান। যে হাইড্রোকার্বনে কমপক্ষে একটা কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন থাকবে বা কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন থাকবে, তাদেরকে আমরা বলবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে আমাদের কিন্তু দুটো ভাগ চলে আসে। একটা ভাগে ঢুকে পড়ে যদি সেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আসে, আর দ্বিতীয় ভাগে চলে আসে যদি সেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। তাহলে আমাদের এই হাইড্রোকার্বনগুলো 3টে টাইপের আমাদের কাছে প্রেজেন্ট হবে। সেই 3টে টাইপ কি কি আরেকবার আমরা সেই 3টে টাইপকে তুলে ধরি। 1 নম্বর, কার্বন কার্বন সমযোজী এক বন্ধন থাকলে। 2 নম্বর, কমপক্ষে একটি কার্বন কার্বন সমযোজী দ্বিবন্ধন থাকলে। 3 নম্বর, কমপক্ষে একটি কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন থাকলে। যদি সমযোজী এক বন্ধন থাকে, সে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যদি সেখানে না থাকে, সেই যৌগগুলির অপর নাম হলো অ্যালকেন, যাদেরকে আমরা বলেছিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকেন। কার্বন কার্বন দ্বিবন্ধন যদি কমপক্ষে একটা থাকে, তাকে বলা হবে অ্যালকিন। আর ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেই যৌগকে বলা হবে অ্যালকাইন। এবার আমরা অ্যালকেন নিয়ে একটু আলোচনা করব। অ্যালকেন, যার অর্থ হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন।
আমরা বলেছি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন হলো তারাই যেখানে কার্বন পরমাণুগুলি প্রত্যেকে সমযোজী এক বন্ধন দ্বারাই যুক্ত থাকবে। এবার আমরা কয়েকটা ঘটনা একটু এক্সাম্পলের মধ্যে নিয়ে আসি। ধরো আমি একটি যৌগ বানাতে চাইছি যেখানে আমি 3টে কার্বন রাখবো। তাহলে 3টে কার্বনকে যদি আমরা সমযোজী এক বন্ধনে যুক্ত করি তাহলে যোজ্যতা অনুসারে প্রথম কার্বন কিন্তু এখনো 3টে হাইড্রোজেন পাবে, মধ্যবর্তী কার্বন পাবে 2টো হাইড্রোজেন এবং প্রান্তের কার্বন পাবে 3টে হাইড্রোজেন। এটা একটা অ্যালকেন। কি নাম আমি এখন নামে যাচ্ছি না। আমি যদি 5টা কার্বন নিয়ে একটা অ্যালকেন বানাতে চাই তাহলে আমি কার্বনগুলোকে পরপরও রাখতে পারি, আমি শাখা করেও রাখতে পারি, যেভাবে খুশি। আমি প্রথম কার্বনে হাইড্রোজেন দেব যোজ্যতা অনুসারে 3টে, কারণ ওর একটা হাত রয়েছে। দ্বিতীয় কার্বনের দুপাশে 2টো হাত আছে, তাই আমি আরো 2টো হাইড্রোজেন দিলাম। মধ্যবর্তী কার্বনটা একটা হাইড্রোজেন পাবে, প্রান্তের কার্বন 3টে, এখানে কার্বন 3টে হাইড্রোজেন পাবে। যে দুটো সংকেত আমরা তৈরি করেছি, এই দুটো সংকেতের যখন আমরা সংক্ষিপ্ত গঠন সংকেতে যাব বা আণবিক সংকেতে যাব, এর সংক্ষিপ্ত সংকেত দাঁড়াবে কার্বন টোটাল আছে 3টে এবং হাইড্রোজেন কটা আছে 8টা। আমি যদি দ্বিতীয় যৌগের দিকে তাকাই তাহলে তার টোটাল আণবিক সংকেত দাঁড়াচ্ছে 5টা কার্বন এবং হাইড্রোজেনটা যদি আমরা যোগ করে নিই তাহলে সেখানে 12টা হাইড্রোজেন আছে। আরো কিছু সহজ যৌগে যাই। ধরো 2টো কার্বন দিয়ে যদি একটা হাইড্রোকার্বন অ্যালকেন বানাতে বলে তাহলে কার্বন দুটোকে সিঙ্গেল বন্ডে যুক্ত করতে হবে। প্রথম কার্বন পাবে 3টে হাইড্রোজেন, দ্বিতীয় কার্বনও পাবে 3টে হাইড্রোজেন এবং এর যদি আমরা আণবিক সংকেতে যাই তাহলে কার্বন হবে 2টো এবং হাইড্রোজেন থাকবে 6টা। যদি একটা কার্বন তাহলে তার যোজ্যতা অনুসারে হাইড্রোজেন থাকবে কটা 4টে। এই যে আমরা আণবিক সংকেতগুলো পেয়েছি, এই সংকেতগুলোর মধ্যে একটু সরলীকরণ ঘটালে আমরা দেখতে পাবো যে কার্বন যে কটা আছে, কার্বন যদি n সংখ্যক থাকে, দেখো হাইড্রোজেন সেখানে আছে কতগুলো, হাইড্রোজেন আছে সেখানে 2n+2 সংখ্যক। অর্থাৎ এক কথায় কার্বন যতগুলো থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের চেয়ে 2টো বেশি থাকবে এবং এটাই হলো অ্যালকেনের সাধারণ সংকেত। অ্যালকেন এর সাধারণ সংকেত। যে কোনো এক্সাম্পলে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করো। যেমন ধরো আমি যদি C2H6 এ চলে আসি, এখানে n এর মান 2 আছে, অর্থাৎ কার্বনের সংখ্যাটা হচ্ছে n। তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে? আমি যদি এই 2কে 2 দিয়ে গুণ করে যোগ 2 করি তাহলে সেটা হবে হাইড্রোজেনের সংখ্যা এবং দেখো হাইড্রোজেন এখানে 6টা আছে। আমি যদি প্রথম এক্সাম্পলটার দিকে চলে যাই তাহলে সেই যৌগটাতে n এর মান কত আছে? n এর মান আছে 3। তাহলে হাইড্রোজেন কতগুলো হবে? হিসেব মতো 3 এর দ্বিগুণ এবং তার চেয়ে 2টো বেশি। দেখো এখানে 8টা হাইড্রোজেন আছে এবং প্রত্যেকটা অ্যালকেনের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। এবার আমরা অ্যালকিনের আলোচনায় আসব। আমরা জেনে এসেছি অ্যালকিন হচ্ছে সেই যৌগগুলো যে যৌগগুলোতে কমপক্ষে একটি, বেশি থাকতে পারে কিন্তু কমপক্ষে একটি থাকলে কি হবে আমরা তার ব্যাখ্যাটাই এখানে তুলব। দ্বিবন্ধন প্রেজেন্ট। ধরো 2টো কার্বন দিয়ে আমি একটা অ্যালকিন বানাতে চাইছি। 2টো কার্বনকে আমি দ্বিবন্ধনে যুক্ত করে দিলাম। যোজ্যতা অনুসারে প্রথম কার্বনের হাইড্রোজেন থাকবে 2টো এবং দ্বিতীয় কার্বনে থাকবে হাইড্রোজেন 2টো। আমি 3টে কার্বন দিয়ে একটা অ্যালকিন বানাতে চাইছি যেখানে কমপক্ষে একটা কার্বন কার্বন ডাবল বন্ড রাখবো। তাহলে এই 3টে কার্বনের মধ্যে আমি এখানে ধরো ডাবল বন্ডটা রেখে দিলাম। তাহলে যোজ্যতা অনুসারে প্রথম কার্বন হাইড্রোজেন পাবে 3টে, দ্বিতীয় কার্বন হাইড্রোজেন পাবে একটা এবং তৃতীয় কার্বন হাইড্রোজেন পাবে মাত্র 2টো।
আমি একইভাবে যদি 4টে কার্বন দিয়ে আমি একটা অ্যালকিন বানাতে চাই এবং তার মধ্যে যে কোনো পজিশনে আমি যদি একটা ডাবল বন্ডকে রাখতে চাই, সাপোজ লাস্টেই রাখলাম, যোজ্যতা অনুসারে প্রথম কার্বন হাইড্রোজেন পাবে 3টে, দ্বিতীয় কার্বন হাইড্রোজেন পাবে 2টো, তৃতীয় কার্বন হাইড্রোজেন পাবে 1টা এবং লাস্ট কার্বন হাইড্রোজেন পাবে 2টো। যে কটা সংকেতই বানানো হোক, এখান থেকে যখন আমরা সাধারণ সংকেতের দিকে চলে আসব, সেই সাধারণ সংকেতটা কি দাঁড়াচ্ছে না, এখানে কার্বন আছে কটা, কার্বন আছে 2টো, আর হাইড্রোজেন কটা আছে 4টে। আমি দ্বিতীয় এক্সাম্পলের যদি টোটাল কার্বন গণনা করি, কার্বন আছে 3টে, হাইড্রোজেন কটা আছে 6টা। আমি তৃতীয় যৌগে যদি চাই, কার্বন আছে 4টে, হাইড্রোজেন কটা আছে 8টা। এখন এই যৌগ তিনটেকে বিশ্লেষণ করলে আমাদের কাছে সাধারণ সংকেত কিরকম দাঁড়াচ্ছে না, সাধারণ সংকেত দাঁড়াচ্ছে কার্বন যে কটা আছে যদি সেটা n সংখ্যক হয়, হাইড্রোজেন তাকিয়ে দেখো সেখানে কতগুলো আছে, ঠিক তার দ্বিগুণ সংখ্যক, অর্থাৎ 2n। সুতরাং এই ফর্মুলাটা হচ্ছে বা এই যে সাধারণ সংকেতটা হচ্ছে, এটা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা হচ্ছে অ্যালকিন যৌগের সাধারণ সংকেত, অ্যালকিন যৌগের সাধারণ সংকেত। এবং যে কোনোটার ক্ষেত্রে আমরা যদি এটাকে অ্যাপ্লাই করি, কার্বন 2টো আছে, হাইড্রোজেন 4টে, কার্বন 3টে আছে, হাইড্রোজেন 6টা, কার্বন 4টে আছে, হাইড্রোজেন 8টা, অর্থাৎ এই সাধারণ সংকেতের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। অবশেষে আমরা চলে আসব অ্যালকাইন যৌগের দিকে। অ্যালকাইন যৌগ আমরা কাদেরকে চিহ্নিত করেছি না, কমপক্ষে একটি কার্বন কার্বন সমযোজী ত্রিবন্ধন বর্তমান। এখানেও বলে রাখি, একাধিক ত্রিবন্ধন থাকতে পারে অ্যালকাইন যৌগে, কিন্তু একাধিক ত্রিবন্ধনের জন্য কিন্তু আমাদের এই সাধারণ ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়। আমরা যে সাধারণ সংকেতটা তৈরি করব সেটা হচ্ছে কমপক্ষে একটি কার্বন কার্বন ট্রিপল বন্ডকে ধরে। আমি যদি এখানে কয়েকটা যৌগের গঠন বানাই, সাপোজ এখানে কার্বন 2টো নিয়ে আমি যদি ট্রিপল বন্ডে তাদেরকে যুক্ত করি, তাহলে সংকেত অনুসারে প্রথম কার্বন একটা হাইড্রোজেন পাবে যোজ্যতার উপর ভিত্তি করে, দ্বিতীয় কার্বনও একটা হাইড্রোজেন পাবে কারণ কার্বনের 4 যোজ্যতা। আমি 3টে কার্বন দিয়ে যদি একটা সংকেত গঠন করতে চাই এবং যে কোনো একটা জায়গায় যদি আমি এই ট্রিপল বন্ডটাকে স্থান দিই, তাহলে প্রথম কার্বন হাইড্রোজেন পাচ্ছে 3টে, দ্বিতীয় কার্বন কোনো হাইড্রোজেন পাবে না এবং তৃতীয় কার্বন একটা হাইড্রোজেন পাবে। আমি যদি 4টে কার্বন দিয়ে এই ধরনের একটা অ্যালকাইনের সংকেত গঠন করতে চাই এবং ট্রিপল বন্ডটাকে আমি মিড পজিশনে দিলাম, তোমরা যে কোনো পজিশনে রেখে নিতে পারো। যোজ্যতা অনুসারে প্রথম কার্বন হাইড্রোজেন পাবে 3টে এবং লাস্ট কার্বন হাইড্রোজেন পাবে 3টে, কারণ মধ্যবর্তী কার্বনগুলো দেখো দুপাশ মিলিয়ে 4 যোজ্যতা হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এদের সাধারণ সংকেতের দিকে চোখ রাখি, তাহলে প্রথম যৌগের সাধারণ সংকেত আসছে কি C2H2, দ্বিতীয় যৌগে এর সাধারণ সংকেত আসছে C3, কিন্তু H কটা আছে 4টে। তৃতীয় যৌগে যদি তাকাই, এখানে কার্বন আছে কটা 4টে, কিন্তু হাইড্রোজেন কটা আছে 6টা। অর্থাৎ এই যে সাধারণ সংকেতগুলো পাওয়া গেছে, এই সংকেতগুলোর উপর নির্ভর করে আমরা কার্বন যদি ধরে নিই যে সেখানে n সংখ্যক কার্বন আছে, তাহলে হাইড্রোজেন কটা আছে, আগের ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে আমরা একই ধরনে যদি লিখতে চাই, তাহলে তাকে 2n করে তার থেকে 2 বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ CnH2n-2 এই ফর্মুলাটা অ্যালকাইন যৌগের সাধারণ সংকেত। তাহলে আমরা যে ধারণাও পর্যন্ত আজকের ক্লাসটাকে শেষ করব সেটা হলো, আমরা পেয়েছি এখানে
CnH2n+2 এটা হলো অ্যালকেন যৌগের সাধারণ সংকেত এবং এখানে n এর মান শুরু হয় 1 2 3 4 এইভাবে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে n এর মানকে প্রকাশ করা হবে। অনুরূপে আমরা CnH2n এই ফর্মুলা দ্বারা আমরা পেয়েছি অ্যালকিন যৌগের সাধারণ সংকেত, যেখানে n এর মান 2 থেকে শুরু হবে, 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা। কেন এখানে 2 থেকে শুরু হলো? কারণ তোমরা জানো যে একটা অ্যালকিন যৌগ বানাতে গেলে মিনিমাম দুটো কার্বন পরমাণু দরকার, কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করতে গেলে। একইভাবে আমরা CnH2n-2 এই সাধারণ সংকেতটা পেয়েছি অ্যালকাইন যৌগের ক্ষেত্রে, এবং এখানেও কিন্তু n এর মান শুরু হবে 2 3 4 ডট 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 যে কোনো পূর্ণ সংখ্যা, কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ড বানাতে গেলেও মিনিমাম দুটো কার্বন দরকার। এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস রইল, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী আলোচনা করব।